তোমাদের যেটা আজকে শুরু করব কম্পিউটার ফান্ডামেন্টালস। কম্পিউটার ফান্ডামেন্টালসে সম্পর্কে আমরা কি জানবো বা এর মধ্যে কি কি বিষয় আছে সে সম্পর্কে একটু জানবো। দেখো, কম্পিউটার ফান্ডামেন্টালসের মধ্যে রয়েছে তার পূর্বের ইতিহাস এবং কম্পিউটারের তার কি প্রসেসে কাজ করে, তার সফটওয়্যার সম্পর্কে, এই সমস্ত নিয়ে হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালস। তো প্রথমে আমরা জানবো কম্পিউটার, অ্যাকচুয়ালি কম্পিউটারের পুরো নাম কি, বা কম্পিউটার যে আমরা বলছি কম্পিউটারের বাংলা অর্থ কি। কম্পিউটার বাংলা অর্থ হচ্ছে গণক যন্ত্র। পুরো কম্পিউটারের ইংরেজি এই মানেটা হচ্ছে গণক যন্ত্র। এর পুরো নাম আছে, এটা হচ্ছে শর্ট ফর্ম। কম্পিউটারের পুরো নাম হচ্ছে কি না, কম্পিউটারের পুরো নাম হচ্ছে commonly operating machine particularly used for technical educational research। প্রত্যেকটা ভেঙে ভেঙে তোমাদের দেখানো হয়েছে, এটা সংক্ষেপে আমরা বলছি কম্পিউটার। এরপরে আমরা জানবো যে কম্পিউটার, প্রথম কম্পিউটার হিসেবে কাকে আখ্যা দেওয়া হয়েছে, অ্যাবাকাসকে। এটা আজ থেকে চীনে আজ থেকে 5000 বছর পূর্বে চীনে এই যন্ত্রটা আবিষ্কার হয়। তো এটা এই বলগুলোকে আপ ডাউনের মধ্য দিয়ে তা হিসাব নিকাশ করা হতো, তাই এটাকে প্রথম গণক যন্ত্র হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এর পরবর্তী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন গণিতের অধ্যাপক, নাম ছিল চার্লস ব্যাবেজ। উনি কি করেন, দেখলেন যে হিসাব নিকাশ করতে খুব সমস্যা হচ্ছে, তাই উনি দুটো যন্ত্র আবিষ্কার করার জন্য ব্রিটিশ সরকারের কাছে আর্জি করেন। তো ব্রিটিশ সরকার অবশ্য এগ্রি হয়। সে সময় ওনার প্রচেষ্টাতে ডিফারেন্সিয়াল ইঞ্জিন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন, এই দুটো যন্ত্র আবিষ্কার করা হয়। ডিফারেন্সিয়াল ইঞ্জিনের সঠিক রূপ পায় 1822-এ এবং 1833-এ এর রূপ পায় অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এর গুরুত্বপূর্ণ এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনে তার 4টে জিনিস রয়েছে, মিল, স্টোর, ডিভাইস। এই যে অংশগুলো, এখান থেকে পরবর্তী বিজ্ঞানীরা এর ওপর নির্ভর করে বর্তমানে যে আমরা ঘরের কোণে, হাতের মুঠোয় যে মোবাইল ফোন সব যে ব্যবহার করছি, এই ইনারই সূত্র ধরে পেয়েছে। তাই ইনাকে, অর্থাৎ চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই কম্পিউটারগুলো যে বর্তমানে এসছে, তার আসার পিছনে অনেকগুলো ধাপ অতিক্রম করে এসছে। তাকে 5টা পার্টে ভাগ করা হয়েছে। প্রথম জেনারেশন, যেটা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ অ্যান্ড ফিফথ। প্রথম যে প্রজন্ম অর্থাৎ ফার্স্ট জেনারেশনের সময়সীমা ছিল 1945 থেকে 55 পর্যন্ত। এই সময়সীমার মধ্যে যে যন্ত্রাংশগুলো তৈরি হতো সেগুলোকে প্রথম প্রজন্মে কম্পিউটার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। তো ছবিটা দেখো, একটা বিস্তারিত, এখানে বিশাল বড় একটা যন্ত্র। তার মানে এই নয় যে কম্পিউটার মানে একটা ডিসপ্লে থাকবে, সিপিইউ থাকবে, ইউপিএস থাকবে, কিবোর্ড থাকবে, মাউস থাকবে। সে সময় ওইসব কোনো ছিল না। এই যে বড় যন্ত্র, এটাকেই বলা হচ্ছে কম্পিউটার। এই প্রজন্মের এই যন্ত্রাংশগুলোতে উল্লেখযোগ্য যে যন্ত্র ব্যবহার করা হতো, ভ্যাকুয়াম টিউব। এই প্রজন্মের আকারটা ছিল ভীষণ বড়, বৃহৎ আকারে, এবং এগুলো কিন্তু কস্টলি ছিল। এত বড় যন্ত্রাংশ তো কস্টলি তো হবে, তবে এটা যে কেউ যে ব্যবহার করবে তা নয়। এছাড়া এই সমস্ত যন্ত্রাংশ কখনো এ সময় কোন কমার্শিয়াল অর্থাৎ ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে ব্যবহার করা হতো না। এত বড় যন্ত্রাংশ পরিচালনা করতে গেলে তো ইলেকট্রিসিটি ব্যয় হবেই অতিরিক্ত। এত বড় যন্ত্রাংশ যখন চলতো, তার যে একটা তাপ উৎপন্ন হতো, সেই তাপটা কিন্তু ক্লিয়ার করার জন্য, তার জন্য শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখতে হতো। এই প্রজন্মে কিছু যন্ত্রাংশের উদাহরণ: ইএনআইএসি, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটেড অ্যান্ড কম্পিউটার; ইডিএসএসি, ইলেকট্রনিক ডেইলি স্টোরেজ অটোমেটিক ক্যালকুলেটর; ইডিভিএসি, ইলেকট্রনিক ডিসক্রিট ভেরিয়েবল অটোমেটিক ক্যালকুলেটর; ইউএনআইভিএসি, ইউনিভার্সাল অটোমেটিক ক্যালকুলেটর;
IBM 701, এই প্রজন্মে কোন কোন ভাষাগুলো ব্যবহার করা হতো? মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই দুই ধরনের ভাষাগুলো ব্যবহার করা হতো। পরবর্তী চলে আসি সেকেন্ড প্রজন্ম, সেকেন্ড জেনারেশন, যার সময়সীমা হচ্ছে 56 থেকে 64। এই জেনারেশনের যে কম্পিউটারগুলো ব্যবহার করা হতো, সেই জেনারেশনে যে সমস্ত যে ওর মধ্যে উল্লেখযোগ্য যে যন্ত্রাংশ ব্যবহার করা হতো, ট্রানজিস্টর, এগুলো হচ্ছে ভ্যাকুয়ামের মতন কাজ করছে। অর্থাৎ ভ্যাকুয়াম টিউব যে পরিমাণ, হয়তো অনেকগুলো ভ্যাকুয়াম টিউবের যে ক্ষমতা থাকতো, একটা ট্রানজিস্টরের সেম ক্ষমতা থাকতো, যার ফলস্বরূপ আগের প্রজন্মের তুলনায় এই প্রজন্মের যন্ত্রাংশগুলো অনেক ছোট হয়ে গেল এবং আগের তুলনায় অনেকটা ফাস্ট হলো, দ্রুত গতিতে কাজ করলো। এই প্রজন্মের তবে ব্যবহার করাটা খুবই কঠিন হতো, কমার্শিয়াল ক্ষেত্রে ব্যবহার করা হতো না এই প্রজন্মে। তবে ইলেকট্রিসিটি ব্যয়টা হতো, তবে প্রথম প্রজন্মের তুলনায় অনেক কম। যন্ত্র বিশেষ মানে তাপ উৎপন্ন হবে, তবে শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখতে হতো। এই প্রজন্মে উল্লেখযোগ্য যন্ত্রাংশ IBM 1620, তারপরে আর রয়েছে IBM 70494, CDC 1604, CDC 3600, UNI VAC 1108। এই প্রজন্মের কোন কোন ভাষাগুলো ব্যবহার করা হতো? ফোরটেন, কোবল, বেসিক, অলগোল, PLI, এই সমস্ত ভাষাগুলো ব্যবহার করা হতো। এরপরে চলে আসি তৃতীয় প্রজন্ম, যার সময়সীমা হচ্ছে 65 থেকে 75। দেখো অনেক ছোট আকারে চলে এলো, সে সময়কার রূপ এখনকার রূপ অনেক পার্থক্য। এই প্রজন্মের এই ছোট সংকীর্ণ হওয়ার একটাই কারণ হচ্ছে এই আইসি ব্যবহার করা, ইন্টিগ্রেটেড সার্কিট। কারণ অনেকগুলো ট্রানজিস্টর মিলে একটা আইসি গঠন হয়। এই ট্রানজিস্টরে এই আইসির ক্ষমতা তখনই বেশি হবে যত ট্রানজিস্টরের ঘনত্ব বেশি থাকবে। এই অনেকগুলো ট্রানজিস্টর, সাপোজ 1000টা যদি একটা ডিজিটাল সার্কিটে বসানো হয়, যে পরিমাণ জায়গাটা দরকার হয়, একটা আইসি সেম তার ক্ষমতা এবং তার ছোট স্থান দখল করছে, যার ফলে কি হচ্ছে, সার্কিটটা ছোট হচ্ছে। এর ফলে এই প্রজন্মের আগের প্রজন্মের তুলনায় অনেকটা ছোট হলো এবং এই প্রজন্মের আগের প্রজন্মের তুলনায় যে পরিমাণ তাপ উৎপন্ন হলো অনেক পরিমাণ কমে গেল, মানে না থাকার মতনই। অনেক দ্রুতশীল হলো, তবে কস্টলি ছিল। যত মডার্ন জিনিস নেবে তত তো সেক্ষেত্রে কস্টলি তো থাকবেই। এসি তাপ নিয়ন্ত্রণে অর্থাৎ শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখতে হতো। এই প্রজন্মে উল্লেখযোগ্য যন্ত্রাংশ IBM 360, IBM 370, PDP-2, CDC 1700। এই প্রজন্মের উল্লেখযোগ্য ভাষা পাস্কেল, হাই লেভেল ফোরটেন, হাই লেভেল কোবল। এই যে কোবল বা ফোরটেন, এগুলো কিন্তু আগের প্রজন্মে ব্যবহার হতো। এই প্রজন্মে উন্নত মানের ফোরটেন এবং কোবল ব্যবহার হয়। এরপরে চলে আসি চতুর্থ প্রজন্ম, যার সময়সীমা হচ্ছে 1975 থেকে 84। এই সময়সীমার মধ্যে দেখো কত সুন্দর একটা স্ট্রাকচার চলে আসছে। এই প্রজন্মের উল্লেখযোগ্য যে যন্ত্রাংশ মাইক্রো প্রসেসর, এখনো পর্যন্ত ব্যবহার হচ্ছে মাইক্রো প্রসেসর। দেখবে তোমরা সিপিইউ যখন অন করছো, সেখানে দেখবে সিপিইউর মধ্যে একটা পাখা ঘুরছে, একটা শব্দ শোনা যায়। সেটা হচ্ছে কি, এই সিপিইউ এই হচ্ছে মাইক্রো প্রসেসরের উপরে রাখা হয় এর মাথাটাকে ঠান্ডা রাখার জন্য। কেন না, তার কারণ হচ্ছে এই আমাদের ভাষাকে কম্পিউটার ভাষাতে রূপান্তর করছে, আবার কম্পিউটার ভাষাকে আমাদের ভাষাতে কনভার্ট করছে। তো তাই এটা যদি গরম হয়ে যায় মাইক্রোপ্রসেসরটা, তখন কি হয়ে যাবে, কম্পিউটার দাঁড়িয়ে যাবে, কোনো কাজই হবে না, হ্যাং হয়ে থাকবে। এই প্রজন্মের তাই এটা হচ্ছে কি আইসি, এই যে মাইক্রোপ্রসেসরটা হচ্ছে বৃহৎ আকারে আইসি, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। এই সময় কিন্তু পিসি কম্পিউটার হিসেবে অর্থাৎ পার্সোনাল কম্পিউটার হিসেবে কাজ করছে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য
নিজের ব্যক্তিগত কাজে সব ক্ষেত্রে কিন্তু এই প্রজন্ম থেকে ব্যবহার করা শুরু হচ্ছে। আর একটা যেটা উল্লেখযোগ্য, আমরা যেটা এখন বেশি মাতামাতি করি ইন্টারনেট বিষয়টা নিয়ে, এই প্রজন্ম থেকে কিন্তু ইন্টারনেটের কনসেপ্টটা এসছে, যার ফলে আমরা এখন বিভিন্নভাবে চ্যাটিং থেকে শুরু করে শপিং থেকে শুরু করে এভরিথিং আমরা কাজগুলো করতে পারছি ইন্টারনেটের মধ্য দিয়ে। যদি এই সময় যদি কনসেপ্টটা না আসতো তাহলে আমরা কিন্তু অনেক আরো পিছিয়ে থাকতাম। এরপরে চলে আসি এর প্রজন্মে উল্লেখযোগ্য যন্ত্রাংশ IBM 4341, স্টার 10000, অ্যাপেল 2। এই প্রজন্মে উল্লেখযোগ্য ভাষা C++, তারপরে রয়েছে ওয়ার্ড প্রসেসিং, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। তবে এই সমস্ত ভাষাগুলো কিন্তু এখনো ব্যবহার করা হচ্ছে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে, পাইথন, আমরা যেটা আমরা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে HTML, সমস্ত কিন্তু আমরা পরপর জানতে পারবো। এগুলো যখন আমরা সফটওয়্যার নিয়ে আলোচনা করব সেখানে আরো উল্লেখ করব এগুলো নিয়ে। ল্যাঙ্গুয়েজের পার্টে যখন আমরা আলোচনা করব সেখানে উল্লেখ করব। তো এটা হচ্ছে আমাদের চতুর্থ প্রজন্ম গেল। এরপরে পঞ্চম প্রজন্ম অর্থাৎ 84 থেকে বর্তমান কাল পর্যন্ত, অর্থাৎ আমরা যে এখন আছি এখন পঞ্চম প্রজন্মতে আছি। যতক্ষণ না এটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্রজন্মের তার উল্লেখযোগ্য যন্ত্রাংশ, তার বৈশিষ্ট্য এগুলো বলা সম্ভব নয়। তো আমরা এখন পঞ্চম প্রজন্মে আছি। তো এখানে তোমাদের একটা সুন্দর একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে, প্রথম প্রজন্মে কি রূপ ছিল, দ্বিতীয় প্রজন্মে কি রূপ, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম প্রজন্মে দেখো সুন্দর একটা গ্রাফিক্স অ্যাড হয়েছে। হ্যাঁ, অ্যাড হয়ে সুন্দর কালারিং আমরা ছবি টবি দেখতে পাচ্ছি, এগুলো তো আগে ছিল না। এই হচ্ছে আমাদের জেনারেশন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে, পরবর্তী নেক্সট তোমাদের ক্লাসে আবার বলে দেওয়া হবে।